সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন আফসান চৌধুরী। আফসান ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। ধন্যবাদ। আমি আজকে শ্রমিকদের নিয়ে কথা বলতে চাই, শ্রমজীবী মানুষদের নিয়ে একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। সেই জায়গা থেকে আমাদের শ্রমিকদের যে লড়াই এবং শ্রমিকদের যে স্বীকৃতি বলতে হচ্ছে মজুরি বিষয় আছে। তারা যে আমাদের এই যে আমরা বলছি আমাদের প্রবৃদ্ধি, আমাদের এগিয়ে যাওয়া, স্বনির্ভর সবকিছুর সূচকের কথা বলি, সবকিছুতে তো তারা সেই তার ফলাফল যদি বলি বা ফায়দা যেভাবেই বলি, সেই জায়গা থেকে তারা কতটুকু ভোগ করতে পারে সেই আমার মনে হয় আমরা যদি কোনো একটা গোষ্ঠীকে যারা আমাদের খুব সহায়তা করেছে, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, তো সেটা হচ্ছে আমাদের শ্রমজীবী মানুষ। কি কারণে? এক হচ্ছে যে যখন দেশ স্বাধীন হয়, এই শ্রমিকরাই কিন্তু 69-এর 71-এর যে আন্দোলন, এটা কিন্তু শ্রমিকরা খুব বড় ভূমিকা পালন করেছিল। দ্বিতীয়ত, আপনি যদি পাকিস্তানিদের বই দেখেন তাহলে খেয়াল করবেন যে ওরা কিন্তু যে চেহারাটা দেখে সবচেয়ে বেশি ভীত হতো, এটা হচ্ছে জঙ্গি শ্রমিকদের চেহারা। কিন্তু সেই শ্রমিকদের চেহারাটা কেন ছিল? এক ছিল তার রাগ, যে একজন শ্রমিক হিসেবে মানুষের রাগ থাকে, বৈষম্য থেকে যে বৈষম্যের যে রাগের। অন্যটা ছিল বেশিরভাগ তো তারা পাকিস্তানি মালিকদের কারখানায় কাজ করত, শোষিত। অতএব তারা রাগের সূত্রটা অনেক প্রবল। সেইটা স্বাধীনতার পরে হয়ে গেল, শ্রমিকগুলো সমস্ত হয়ে গেল সরকারি মালিকগুলো, ফ্যাক্টরির মালিক হল রাষ্ট্র মালিকানা, এবং প্রত্যেকটা জায়গায় তারা নিপীড়িত হয়েছে, প্রত্যেকটা জায়গায় তাদের নির্যাতিত হয়েছে, প্রত্যেকটা জায়গায় তাদেরকে বস্তুতপক্ষে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের বিভিন্ন অবস্থায় নিয়ে গেছে, বঞ্চিত করা হয়েছে। এবং আপনি খেয়াল করেন যে এটা কিন্তু কেবলমাত্র যে সরকার, দেশের সরকার ছিল না, এটা তো আপনাদের স্মরণ নাই, ওই সময় ছিল কি এত ফ্যাক্টরি ছিল পাকিস্তানিদের হাতে যে সেগুলো দেখাশোনা করার মতো অবস্থা, ক্ষমতা বাংলাদেশ সরকারের ছিল না। তখন বিভিন্ন মানুষকে এটাকে নিয়োগ দেওয়া হয়, তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর বলতো, প্রশাসক। এই অ্যাডমিনিস্ট্রেটররা প্রায় প্রত্যেকে এরা নিজের ফ্যাক্টরি জিনিসপত্র বিক্রি করেছে মার্কেটে। তার মানে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া মানে শ্রমিকের রুজি চলে যাওয়া। তো অতএব শ্রমিকরা খুব প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত, শ্রমিকদের কিন্তু 72-75-এর আওয়ামী লীগ সরকারও ব্যবহার করেছে। ওই সময় একটা লাল বাহিনী বলে একটা বাহিনী গঠন করেছিলেন এই শ্রমিক নেতা মান্নান, এবং সেই বাহিনী ছিল শ্রমিকদের জঙ্গি শ্রমিক আন্দোলন। সেটাই ছিল বড় শ্রমিক আন্দোলন, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন কিন্তু ছিল সেই বাহিনী। কিন্তু সেই বাহিনী কি থাকা সত্ত্বেও শ্রমিকদের মধ্যে থেকে এই লুম্পেন এবং এই মধ্যস্বত্বভোগী দালাল তৈরি হয়েছে, কিন্তু শ্রমিক আন্দোলন তৈরি হয়নি। তো ক্রমেই যখন আমাদের দেশের শিল্প ব্যবস্থা দুর্বল হয়েছে, আমাদের শ্রমিক আন্দোলনও দুর্বল হয়েছে, বহু শ্রমিক। আমি নিজে সাংবাদিক হিসেবে আমি যখন শ্রমিকদের আন্দোলন কভার করতে গেছি, আমি ওদের জঙ্গিপানা দেখেছি, আমি ওদের হতাশাটাও দেখেছি। আর তারপরে যখন আমাদের অর্থনীতিতে বড় পরিবর্তনটা হলো, সেটা হচ্ছে আমাদের যখন গার্মেন্টস শিল্প তৈরি হলো, সেখানে কিন্তু শ্রমিকদের কারণে এটা হয়েছে। আপনি তো কোনোদিন, যেটা জাপানিজরা বলেছে, তোমার এখানে আমরা ভালো কাজের জন্য আসছি না, তোমার এখানে দামের জন্য আসছি, তুমি সস্তা মজুরির জন্য আসছে। তো সস্তা মজুরিটা তৈরি হচ্ছে, আপনি তো শ্রমিককে বঞ্চিত করেই সস্তা মজুরিটা করেছেন। আজকে আমাদের দেশের ফরেন রিজার্ভ নিয়ে এত কথা বলা হয়, সেই ফরেন রিজার্ভটা তৈরি হয়েছে আপনার বিদেশে যাওয়া শ্রমিকদের। অর্থাৎ কেউ যদি নিজে অবস্থা ফিরিয়ে থাকে, সেটা ফিরিয়েছে বাংলাদেশের মানুষ শ্রমিকের কল্যাণে, আর কেউ যদি ওদের সঙ্গে দাগাবাজি করে থাকে, সেটা হলো শ্রমিকদের সাথে। তো এটাই হচ্ছে আপনার জাতীয় চরিত্র। আপনি শ্রমিকদের সঙ্গে কোনোদিন কোনো অবস্থায় কোনো সুযোগ তাদের দেননি, এই হচ্ছে আমাদের অবস্থান। কয়েকদিন আগেও এই শ্রমিকরা মাঠে ছিল, পাটকল শ্রমিক, সে আদমজির কথা আমরা বলতে পারি, আরো অনেক পাটকল একেবারে বন্ধ হয়েছে, এটা আপনারা ভালো দেখেছেন। আমার মনে আছে আমি যখন ডেইলি স্টারে কাজ করি, তখন এই বিশ্বব্যাংক সাইফুর রহমান সাহেবকে বলল যে এই সরকারের যতগুলো বেলাভজনক প্রতিষ্ঠান আছে, এগুলো চুরির কারখানা হয়েছে, এগুলোকে বন্ধ করে দাও। তো আমি একটা লেখা লিখেছিলাম, এটা মোটামুটি প্রচলিত হয়েছিল। সেখানে আমার বিষয়টা ছিল, চুরিটা কি শ্রমিক করে? শ্রমিক তো রুজি, শ্রমিক তো চুরি করে না। এবং শ্রমিকরা চুরি করে না, অথচ শ্রমিকদের এই চুরি করার অভিযোগে তার ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিয়েছিল। এবং আমি ওই সময় ডেইলি স্টারে আমি একাধিক জায়গায় গেছি যেখানে শ্রমিকদের অবস্থা, আপনি বস্তুতপক্ষে তাদেরকে মৃত্যুদণ্ড দান করেছেন। আপনি বলেছেন না, তুমি কাল থেকে তুমি আসতে পারবে না, কাল থেকে তোমার কোনো রুজি নাই, কোনো কাজ নাই, কিচ্ছু নাই, ফ্যাক্টরি। বিশ্বব্যাংক তার হিসাব থেকে বলেছে হ্যাঁ ঠিক আছে বন্ধ করে দাও।
কিন্তু বাংলাদেশ যখন শুনেছে, বাংলাদেশ শ্রমিকের সঙ্গে দাগাবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের কিন্তু আমরা ওই বিশাল আমাদের রিজার্ভ বাড়ছে, আমাদের যে লোকসানি প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে, তো এই লোকসানি প্রতিষ্ঠান তো যারা ওই ফ্যাক্টরিগুলো চালাতো, যারা হচ্ছে বস্তুতপক্ষে সরকারি কর্মচারী, তারাই তো চুরি করে করেছে, এটা তো শ্রমিক করেনি। কিন্তু শ্রমিককে দোষটা দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হলো। কারণ যে শ্রমিক তো তার নিজের কাজের জায়গা রুজি বন্ধ হবে সে কাজ করবে না, না, সেটা তো করবেই না। কিন্তু যে ওখানে যায়, ওখানে কাজ করে, সে তো চুরি করেছে, এবং তার একটা সময় এতই সে চুরি করেছে যে তার আর চুরি করারও দরকার নেই, হয়তো সেই হয়তো বুদ্ধি দিয়েছে যে এগুলো করো। তো যদি আজকে আমাদের দেশে ন্যায্যতা থাকতো, তাহলে তো আমরা বলতাম যে আদমজি শ্রমিক, এবং আদমজি শ্রমিকটা আমার মনে হয় আমাদের তো রাজনৈতিক ঐতিহ্য হচ্ছে আদমজি শ্রমিক মিল নিয়ে। আদমজি শ্রমিক মিলের যে প্রতিরোধ ছিল, এটাই হচ্ছে আমাদের নাগরিক আন্দোলনের অন্যতম প্রধান প্রতিরোধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলনকে বলি 52 সালে, কিন্তু 52 সালের আগে থেকে কিন্তু আদমজি শ্রমিক মিলেরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করছে। আমরা সেটাকে সম্পূর্ণরূপে অস্বীকার করিনি, ভুলে তো গেছি, অস্বীকারও করেছি, যদি মনেও থাকে কারো। অতএব এই কারণে আমাদের বস্তুতপক্ষে আমাদের অর্থনৈতিক আন্দোলন বলে, রাজনৈতিক আন্দোলন বলে, সাংস্কৃতিক আন্দোলন বলে, আমরা সাংঘাতিক রকম 21শে ফেব্রুয়ারিকে করি, কারণ এটা বাঙালি জাতীয়তাবাদ। কিন্তু শ্রমিকের যে জাতীয়তাবাদ, সেইটা নিয়ে আমাদের কোনো নরম নেই, চড়াও নেই, কথাও নেই, কিছুই নেই। কিন্তু বাংলাদেশের আন্দোলনের শুরুতে একটা বড় ভূমিকা হচ্ছে শ্রমিক আন্দোলনের ভূমিকা। আপনি জানেন 1950 সালের রায়ট হয়েছে, এই রায়ট হয়েছিল আদমজিতে। এখানকার অবাঙালি শ্রমিক যাদেরকে নিয়ে আদমজিরা ঢুকিয়েছিল ফ্যাক্টরিতে, তারা বাঙালি শ্রমিক মেরেছে। আপনি দেখতে পাবেন কোনোদিন কোনো আলোচনা হয়? একইভাবে আমরা কৃষক তো শ্রমিক, নিশ্চয়ই তাদেরও কতটা কথা শুনে, এবং তাদের ন্যায্যতার কথা, আপনি ন্যায্যতার কথা বলছিলেন, কতটা মানা হয়, কতটা দেয়া হয়। আমার মনে হয় ওয়েজ লেবারার শব্দটা যেটা আমাদের দেশে প্রবল সংখ্যায় ছিল, এখন কিছুটা কমেছে, কারণ মানুষের অবস্থা আসলে বস্তুত করে। কিন্তু আপনি দেখেন যে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো চলছে, এগুলো কিন্তু গ্রামের শ্রমিক, তারা গ্রামের রুজিটা খুব কম পাচ্ছিল, সেই দিক থেকে তুলনামূলকভাবে শহরের রুজিটা বেশি। তারা হচ্ছে শ্রমিক হিসেবে কাজ করেছে। বাংলাদেশে যাদেরকে আমরা বলি বর্গাদার, তারা বর্গা চাষী, তারা মূলত শ্রমিক। তো এই শ্রেণীর আপনি বাংলাদেশ সরকারেরও কোনো বড় ভূমিকা দেখতে পারবেন না এই বর্গা চাষীদের অবস্থা উন্নয়নের। বা ভূমিহীন চাষী হতো, বা ভূমিহীন চাষীর কথা তো বাদই দিলাম। সেই দিক থেকে কিছু কিছু কার্যক্রম হয়েছে, এবং আমার মনে হয় একটা অন্যতম একটা কারণ যে কারণে আমরা এদের দিকে চোখ ফিরিয়ে নিতে পারি, সেটা হচ্ছে যে বেশিরভাগ বর্গাদার পরিবারগুলো, বর্গা শ্রেণী বা ভূমিহীন শ্রেণীর পরিবারগুলো নারী প্রধান। অর্থাৎ ছেলেরা যেটা হয়, ছেলেরা যখন রুজি করতে পারে না, তখন তারা পালিয়ে যায়, তারা শহরে চলে আসে। মেয়েরা তো বাচ্চাকে ফেলে রেখে নারী থাকে। তো ভূমিহীন বস্তুতপক্ষে বিরাট অংশে এখন এর মধ্যে একটা নারী শ্রমিক। এই নারী শ্রমিকের অনেকে ঢাকায় এসছে, এই নারী শ্রমিকরা গ্রামেও সুযোগ পেলে অবস্থা উন্নতি করছে। বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সাফল্য হচ্ছে অতি দারিদ্রতা বা অতি দরিদ্র মানুষের সংখ্যা কমানো। সেটা কিন্তু কমেছে, হ্যাঁ, বিরাট অংশে কমেছে, এবং সেটা হয়েছে কিন্তু নারী শ্রমিকের, নারীদের জন্য। তো এইটা খুব মৌলিক একটা ধারণা। তো আমাদের এত সম্ভাবনার জায়গায় আমরা কিন্তু তাকাইনি। এবং আমি এইটুকু জানি যে বাংলাদেশ সরকারও এখনো কোনো অতি দরিদ্র মানুষের দিকে কোনো নীতি করেনি, কোনো পলিসিও বানায়নি, কোনো অ্যাকশনেও যায়নি। এটা কেন হয়েছে? আপনি গরিব মানুষকে, যে শ্রমিক, সে বস্তুত শ্রমিক মানে হচ্ছে সে গরিব মানুষ, আপনি গরিব মানুষের দিকে তাকানোটা ভুলে গেছেন। আপনি যদি গত 15 দিনের 3 সপ্তাহ আপনি যদি পত্রিকা দেখেন, আপনি কোনো গরিব মানুষের ব্যাপারে কোনো উদ্বেগ আছে কারো, এটা কোনোদিন মনে হবে না পত্রিকা দেখলে। তাহলে আমরা মোটামুটি আমরা ধরে নিয়েছি, আচ্ছা বড় লোকদের দিকে তাকাও, বড় লোকরা শুধু আন্দোলনের খবর আসে যে তারা ন্যায্য মজুরি পাচ্ছে না, ন্যায্য বেতন পাচ্ছে না, এবং এমন ভাবে খবরগুলো আসে তাতে মনে হয় যেন এরা সাংঘাতিক অন্যায় করছে, এরা যে মজুরি চাইছে এটাই একটা অসুবিধাজনক। এবং আপনি অনেক সময় দেখবেন বড় লোকদেরকে নিয়ে আসা হয় টেলিভিশনে, বড় লোকরাও ঠিক একই বলে, আমরা তো ভালো করার চেষ্টা করছি, এই করছি, এইভাবে দিতে চাই, এভাবে। বা তাদেরকে যদি আমি ন্যায্য মজুরি দিই তাহলে সরকার আমাকে আর একটু সুবিধা দিতে হবে, হ্যাঁ, সরকারের কর অবকাশ দিতে হবে, কিংবা আমি আন্তর্জাতিক বাজারে আমার পণ্যকে নিতে পারবো না, এই ধরনের যুক্তি তুলে ধরেন। আমাদের এই যে আমাদের দেশে এখন তো এটা খুব পরিষ্কার, যদিও মোহিত সাহেব এই কথাটা কেন বললেন যে আমাদের দেশে বড় লোকরা বিদেশে টাকা সরায়। আমি নিজে যখন টরন্টোতে থাকতাম, আমি দেখেছিলাম যে ওইখানে সবচেয়ে বড় পাড়া, এটা বোধহয় আপনার অনুষ্ঠানে আগেও আমি বলেছি, সবচেয়ে বড় লোক পাড়ায় সবচেয়ে বেশি বাড়ির মালিক হচ্ছে বাঙালিরা। এটা কি করে সম্ভব? ওরাও ওখানে হাসাহাসি করে যে তোমার দেশে বড় লোকরা তো সব টরন্টোর সবচেয়ে বড় বড় দামি দামি বাড়িগুলো কেনে, টাকাটা সরানো হয়নি। তো বাংলাদেশ যেমন এই একেবারে অত্যন্ত শিশু সুলভ যোগ্যতা নিয়ে বাংলাদেশ ব্যাংকের টাকাটা অন্য জায়গায় পাঠিয়ে দিল,
ঠিক তেমনি ভাবে তো তাদের তো কিছুটা যোগ্যতা অর্জন করে বিদেশে যে দেখা উচিত যে এরা কি করে টাকাটা নিয়ে পাঠাচ্ছে বা পাঠিয়েছে। এবং ওই যে ওখানে যে কথাটা মানুষে বলে যে বেগম বাজার, বেগম পাড়া, বেগম পাড়াটা মানে থাকে বড় লোকরা পরিবারকে ওখানে রাখে, ওখানে তো সুযোগ সুবিধা খুব ভালো ইত্যাদি, আর নিজেরা থাকে এখানে রুজি কামাই করে। তো ওরা তো আর কোনো বড় কোনো কাজ করে না, করা সম্ভব না। তো তাহলে তারা কি করে চলে যদি টাকা না এখান থেকে যায়? তো এখান থেকে টাকা যে যায়, এই টাকা তো নিশ্চয়ই কোনো একটা পদ্ধতিতে মাধ্যমে যায়। তো তাহলে সেটা কেন সরকার বন্ধ করে না? বন্ধ করে ওই টাকাটা দিয়েও তো সরকার একটা 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 গরিবিয়ানা হাঁটার একটা কার্যক্রম নিতে পারে। গ্রামের মানুষ যে কতটা অসুবিধাগ্রস্ত সেটা কল্পনা করা যায় না। আমরা সবসময় বলি গ্রামের অবস্থা ভালো হচ্ছে, নিশ্চয়ই তুলনামূলকভাবে অবশ্যই ভালো হচ্ছে, কিন্তু অবস্থা উন্নতি করা এবং সামঞ্জস্য রেখে উন্নতি করা, সেটা হচ্ছে ন্যায্যতা, এবং সেটা গ্রামের গরিব মানুষের একটা অধিকার। শহরের গরিব আপনি যাদেরকে দেখতে পান তারা কিন্তু আসলে গ্রামের গরিব, গ্রামে টিকতে পারেনি বলেই তারা শহরে এসছে। অতএব গ্রামের গরিব আর শহরের গরিবের মধ্যে তফাৎ নাই কোনো। এই মানুষগুলোকে আপনি অস্বীকার করতে পারেন কোন সাহসে? আপনি করতে পারেন কারণ কেউ আপনার দেশে কোনো আন্দোলন করে না, শ্রমিকের আন্দোলন নাই, গরিবের আন্দোলন নাই। যখন আন্দোলন শ্রমিকেরও হয় না, গরিবেরও হয় না, তাদের দিকে তাকাবার কি দরকার আছে? এবং সেই জায়গা থেকে যদি বলি যে আমাদের প্রতিবার যে বাজেট ঘোষণা হয়, আগে সামনে বাজেট আসছে, সেই জায়গা থেকে যদি বলি সেইখানে আসলে এই যে শ্রমজীবী মানুষ, শ্রমিকদের যদিও সামাজিক নিরাপত্তা একটি খাত আছে, সেদিকে আপনার কাছে কি মনে হয় যে বাজেটের দর্শনে শ্রমজীবী মানুষ কতটা থাকে? শ্রমজীবী মানুষ থাকে না। আমার কিভাবে থাকবে? সব জায়গায় বাজেট হতে গেলে আপনি দেখবেন যদি ব্যবসায়ী শ্রেণীর সঙ্গে কথা বলেন যে তারা মোটামুটি জানে বাজেটে কি আসছে, কারণ তারা তো সবসময় এদের সঙ্গে আলাপ আলোচনা করে। তো যারা বাজেট তৈরি করছেন তারাও জানে যে তাদের উপরে কি প্রেশার দিচ্ছে। যেমন ধরেন, আমি সেদিন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম যেখানে মুহিত সাহেব আর তোফায়েল আহমেদ সাহেব ছিলেন, আরো অন্যরাও ছিলেন। তখন সেই অনুষ্ঠানে দেখলাম ওনারা বলছেন যে বাংলাদেশের বড় সংকট হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, নির্মাণ ক্ষেত্রে কি হচ্ছে, অনেক বড় বাড়ি হচ্ছে কিন্তু বিক্রি হচ্ছে না, এটা সাংঘাতিক খারাপ অবস্থা আবাসন খাতে। এবং এই আবাসন খাতটাকে যদি আমরা না উঠাই তাহলে আমাদের অর্থনীতি কোনোদিনই চাঙ্গা হবে না। তো তাহলে কি করা যেতে পারে? তখন মুহিত সাহেব এক সময় বললেন যে সমস্যাটা কিন্তু অর্থের অভাব না, অর্থের অভাবের কারণে বাংলাদেশের আবাসন খাত দুর্বল হয়নি, দুর্বল হয়েছে এই কারণে যে যারা বাড়িঘর কিনবে তারা এটাকে হালাল পয়সা না হারাম পয়সা, কালো টাকা না সাদা টাকা, এটা প্রমাণ দিতে পারছে না। ইনকাম সমস্যাটা টাকার রঙের, তার মানে ও যদি কালো টাকা থাকে ও কিভাবে কিনবে? কালো টাকা থাকলে তো কেনা সম্ভব নয়। এখন যারা কালো টাকা নাই, যার সে যে কিনতে পারছে না, কিন্তু যে কালো টাকা ছাড়া আর কোনো নেই, তার মানে আমাদের আবাসন খাতটা মোটামুটি কালো টাকা দিয়ে তৈরি। তাহলে তো আমাদের সরকারকে একটা তো পলিসি নিতে হবে যে ঠিক আছে এই দেশে কালো টাকা আছে, তুমি কোনো ব্যবস্থা নিতে পারবে না কালো টাকার পক্ষে, তো তাহলে কালো টাকাটাই সাদা করতে দাও, কালো টাকাটাই সাদা করো, আর কালো টাকাকে করাটাকে একটু কঠিন করো। আমার মনে হয় এইটা ছাড়া তো আর কোনো কিছু হবে না। তো আবাসন খাত ধ্বংস হয়ে গেলে এই সরকার চাকার না বলা হচ্ছে যে আমি কালো টাকা সাদা করার প্রক্রিয়ার বিপক্ষে তো অর্থমন্ত্রী নিজেও। হ্যাঁ, সেই জন্য আমি বলছি, কিন্তু আমি বলছি না, বলছেন তো তিনি সমাধানটা দিদি। কর্পোরেট শ্রমিকদের নিয়ে কথা বলতে চাই, মানে কর্পোরেট ঘরানার তো একজন শ্রমিক আছে, সেই জায়গাটায় সহ আপনি সার্বিকভাবে বলবেন যে আসলে মজুরি তো একটা বিষয়, পাশাপাশি নিরাপত্তা, তার মানে অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেটা শ্রমিকরা কত। ধন্যবাদ। এবং আমি মনে করি এটা একটা মৌলিক বিষয়। আমি যতটুকু জানি, যেহেতু আমাদের সবার আত্মীয় স্বজন, ভাই বোন সবাই কর্পোরেট এই জগতের অনেকেই, কেউ বড় কেউ ছোট, যেটা বোঝা যায় যে এক হয় যে তাদেরকে প্রথমে যে বেতন টেতন দেওয়া হয় ইত্যাদি, এর সঙ্গে তাদের কাজের সম্পর্ক আছে কিনা আমি বলতে পারি না, কারণ আমার কাছে খুব বেশি বেতন মনে হয়েছে, মানে শুরুতেই 40-50 হাজার টাকা দিয়ে শুরু করানোটা খুব যুক্তিসঙ্গত কিনা সেই কাজটা না বাজার মূল্য হিসাবে। হ্যাঁ, কিন্তু যেটা হয় যে এতজনকে বোধহয় ওদের ধারণ করার ক্ষমতা থাকে না, তার ফলে যেটা হয় যে কিছুদিন পরে ছাঁটাই শুরু হয়ে যায়। এই গত 2 বছরে আমি যথেষ্ট বেশি দেখছি, আমি নিজেই দেখেছি অনেককে, এবং আমি তাদেরকে বলেছি যে তোমরা যদি তোমাদের আয় ব্যয়ের মধ্যে একটা কি বলবো একটা সেন্স না আনো, তোমরা বিপদে পড়ে যাবে, এবং অনেকে বিপদে পড়েছে। তো আমার মনে হয় আমাদের দেশে চাকরির বাজারটা সংকুচিত হচ্ছে যে কোনো কারণে হোক। তো সংকোচনের ফলে কি হচ্ছে, এবং এইটা অর্থনীতিবিদদের একটু চিন্তা করা দরকার যে কি নিয়মটা দেখে। এক হচ্ছে দেখেন, আমাদের দেশের গরিব মানুষরা কিন্তু যে পরিমাণ টাকাটা উপরের দিকে পাঠাচ্ছে সেটা
প্রতি বছর বাড়ছে, তার মানে বৈষম্য বাড়ছে। আমরা বৈষম্যকে আটকাবার কোনো পদ্ধতি করছি না। দ্বিতীয়ত, আমরা যেহেতু মানে চাহিদার তুলনায় চাকরির বাজারটা বড় করতে পারছি না, মানে শ্রম বাজারটা বড় করতে পারছি না, আমরা অনেককে কিন্তু প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমের দিকে ঠেলে দিচ্ছি। যে শিক্ষিত সে হয়তো টুকটাক কাজ করছে, যে মধ্যম শিক্ষিত সে গায়ে গতরে খেটে কাজ করছে, আর যে এইটাও পাচ্ছে না সে কিন্তু অসামাজিক কার্যক্রমে প্রবেশ করছে এবং এর সংখ্যা প্রতিদিন বাড়ছে। আমি এই জন্য জানি যে আমি গবেষণা করতে গিয়ে আমি দেখেছি যে এদের সংখ্যা ছোট না, মানে অনৈতিকভাবে আয় এবং একটা বড় ব্যবসা হচ্ছে বাংলাদেশে, এটা আমাদের স্বীকার করে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ড্রাগ ব্যবসা। যেহেতু ড্রাগ খাওয়ার প্রবণতা অনেকের মধ্যে এসছে, ড্রাগ একটা বড় একটা ক্ষেত্র পরিসর যেখানে মানুষের ব্যবসা করে এবং কোটি কোটি টাকার, এবং যেহেতু ড্রাগ ব্যবসা করতে গেলে সবাইকে জড়িয়ে নিতে হয়, এক ধরনের নিরাপত্তা আছে। তো যারা ওই কর্পোরেট সেক্টরে কাজ করে তারা ড্রাগ ব্যবসার মধ্যে যায় না, তারা হয়তো ড্রাগ ব্যবসা ড্রাগ খাইটায় হয়তো হতে পারে, কিন্তু কর্পোরেট সেক্টরে কোনো নিরাপত্তা নেই। তো আমাদের যদি সামাজিকভাবে যদি এই নিরাপত্তা, যদি আমরা কর্পোরেট কালচার বলি, আমরা যদি অর্থনীতিতে কর্পোরেটাইজ করতে চাই, তাহলে তো সামাজিকভাবে যে সুবিধাগুলো কর্পোরেট কালচারে মানুষের হয়ে থাকে সেটাও তাদের পেতে হবে, কিন্তু সেই ব্যবস্থাটা আমরা করি না। এবং সেই ব্যবস্থাটা করি না আমরা কিভাবে করি না, আমাদের যাদের এই দায়িত্বগুলো রয়েছে, অর্থাৎ সুপারভাইজারি রেসপন্সিবিলিটি, যে তত্ত্বাবধায়কের দায়িত্ব, যে কর্পোরেট সংস্থাগুলো ঠিকমতো চলছে কিনা, ঠিকমতো পয়সা দিচ্ছে কিনা, রুজি দিচ্ছে কিনা, এই দায়িত্বটা পালন করা হচ্ছে না। শেষ পর্যন্ত গিয়ে আমাদের নির্দিষ্ট করে জিজ্ঞেস করা দরকার যে বাংলাদেশ সরকারের যে অর্থনৈতিক কাঠামো আছে তাদের কাজটা কি এবং কতটা তারা পালন করে। আমাদের দেশে আমরা টিআইবি যেমন একটা আমাদের দেশে কতটা মানুষ মনে করে কে কতটা জরিপ চালায়, কিন্তু একটা গবেষণা তো অন্তত চালানো উচিত যে আমাদের আর্থিক কাঠামোর যে ব্যবস্থা সেটার কি অবস্থা আছে। কারণ আপনি ব্যাংক এতটা লজ্জাজনক একটা বিষয়ে পরিণত হয়েছে যে মানুষ ব্যাংকের কথা দিকে আর তাকাতে চায় না, জানতেও চায় না, আস্থার একেবারেই নাই। আজকে আমি কয়েকজন আত্মীয় স্বজনের খবর জানি যারা ইন্ডিয়ায় গেছে বিভিন্নভাবে চিকিৎসার জন্য। আমি একজনকেও শুনলাম না যে তারা আইনি পথে গেছে, তারা প্রত্যেকে কিন্তু হুন্ডি ফেরত টাকাটা নিয়ে গিয়েছে হুন্ডির মাধ্যমে, এবং হুন্ডিতে এত হুন্ডি নিরাপদ মনে হয় তাদের কাছে, হারাবার ভয় নেই। কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকে যদি কেউ যায়, 10 টাকাও $20 যদি নেয়, তাকে যে ঝামেলা পোহাতে হয় এটা কল্পনা করা যায় না। অতএব সে সরকার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনি তো নিজে নিয়ম করে একদিকে চুরি ঠেকাতে পারছেন না, চুরির সহায়তা করছেন, আর সাধারণ মানুষ যখন ব্যাংকের সেবা নিতে যাচ্ছে আপনি সেটাও দিতে পারছেন না। কর্পোরেট সেক্টরগুলো প্রশ্ন করা উচিত যে কর্পোরেট সেক্টর এই সেবাগুলো দেয় কিনা, কর্পোরেট সেক্টর দিতে পারে কিনা। আমি সারাক্ষণ এই নেটওয়ার্ক মিস করছি, কল মিস করছি আর এই করছে, তখন তো বোঝাই যাচ্ছে যে তারা যোগ্য না। এই অযোগ্যতার যে আমাদের যে মহামারী লেগেছে, এটা থেকে আমরা নিজেরা পালাতে চাইছি না, আমরা নিজেরা এটাকে সামনাসামনি দাঁড়িয়ে বলতে চাইছি না যে না আমরা অযোগ্য, আমরা পারছি না, আমরা দক্ষ না। স্বীকারোক্তিটা নাই। স্বীকারোক্তি না থাকলে তো আপনি তো পরিবর্তন তো করবেন না। আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় সংকট। কোন ক্ষেত্রে আপনি চুরি হয় না সেটা তো আপনি বলতে পারছেন না। এবং আমরা সরকারি খাতের কথা বলি যে চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, কিন্তু বেসরকারি খাতে সরকারের সঙ্গে আমরা একটা সংযোগের বোধ করি, যেটা আমাদের সরকার, এটা তো বাংলাদেশের সরকার। কর্পোরেট গুলোকে তো আমরা বাংলাদেশের মনে করি না, আমরা বিদেশি মনে করি। সেখানে ব্যক্তি খাতে, কিন্তু সেখানে আমরা যে দুর্নীতির কথা আমি শুনতে পাই এটা ভয়াবহ। আমাদের সরকারি খাতের চেয়ে কোনোভাবে কম না, কোনো ক্ষেত্রে বেশি। সেখানে সরকার কর্পোরেট কালচারে কি হয়, তাদেরকে চুরি করতে কোম্পানির স্বার্থে অনেক ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দেওয়া হয়। কারণ তুমি শ্রমিকের কথা বলছিলাম আফসান ভাই, সেখানে তো কর্পোরেট খাতে এই বৈষম্যটা আরো বেশি। কর্পোরেট খাতে যে জিনিসটা হয় যে প্রয়োজন হলে ফেলে দেওয়া হয়। শ্রমিকের তো কোনো আন্দোলন করার একটা সুযোগ আছে, কিন্তু কর্পোরেট খাতে যারা চাকরি করে তাদের কোনো কিছু করার। একবারে এই বাংলা লিংকের যে আপনি দেখেছিলেন, বাংলা লিংকের যে ঝামেলা হয়েছিল, 3-4 দিনের মধ্যে সবাইকে টাকা দিয়ে বের করে দেওয়া। তার মানে শ্রমিকরা তারা এটাই ডিল করতে চাইবে না। তো আমাদের দেশের যারা রেগুলেটরি বডিজ তারা কি করে, সংস্থা যারা, হ্যাঁ এরা কি করে এটা নিয়ে আমাদের একটু দেখা দরকার। কারণ দায়িত্বটা শেষ পর্যন্ত তাদেরই। শ্রম মন্ত্রণালয় আছে, আরো সমস্ত আমাদের দেশে অফিস নাই এমন তো কোনো কিছু, আইন নাই। এটা আমাকে ওই যে গোলাম রহমান স্যার বলছিলেন যে আমাদের দেশে যে তথ্য আইন আছে এটা এতই উন্নত যে কল্পনা করা যায় না। এটা আমাদের দেশের সঙ্গে সামঞ্জস্য কিনা সেটা পর্যন্ত জিজ্ঞেস করা যেতে পারে। তো সেটা আছে, সেটা প্রয়োগ কতটা হচ্ছে, ব্যবহার কতটা হচ্ছে, এটাই আমাদের দেখা দরকার। আমাদের শ্রমিকের ক্ষেত্রে সেটাই হচ্ছে বিষয়। আর আমাদের দরিদ্র মানুষের এইটা
কোনো এটা তথ্যের অভাব নেই যে আমাদের দরিদ্র মানুষের জন্য আমরা একটা আলাদা একটা নিয়মের জগৎ বানিয়েছি, আর আমরা অবস্থাপন্ন মানুষের জন্য আলাদা একটা নিয়মের জগৎ বানিয়েছি। তো দুইটা জগতে একসাথে এবং বসবাস করছে। সেই বৈষম্যটা তৈরি করে দেয়া, এবং সেই বৈষম্যটা ভাঙতে পারতো কেবলমাত্র সরকার, কিন্তু সরকার যদি একটা জগতের অংশ হয়ে যায় তাহলে তো সরকার এটা ভাঙবে না। সেটাই হচ্ছে আমাদের তার সমস্যা। শ্রমিক কোথায় যাবে, শ্রমিকের ভবিষ্যৎ কি, শ্রমিকের উন্নয়ন নিয়ে কে ভাববে, শ্রমিকের মুক্তি? শ্রমিকের মুক্তি নিয়ে ভাবার কেউ নেই, কারণ আমরা আমাদের নীতিতে যদি অবস্থা উন্নতি বলতে আমরা যেটা বলি সেটা মোটামুটি একটা সামগ্রিক অর্থনৈতিক উন্নতির মধ্যে যদি শ্রমিকের উন্নতি হয় তাহলে ভালো। শ্রমিক নিজেই নিজের অবস্থাটা উন্নতি করার চেষ্টা করেছে। এক করেছে তারা গরিব শ্রমিক যে সে করেছে গার্মেন্ট ফ্যাক্টরির মাধ্যমে, আর মধ্যম অবস্থা আর কিছুটা গ্রামীণ অর্থনীতির যারা তারা করেছে কৃষির মাধ্যমে। না, কৃষির মাধ্যমে না, তারা করেছে বিদেশে গিয়ে। আচ্ছা, বিদেশে গিয়ে। আচ্ছা, আপনি রেমিটেন্সের কথা বলছেন। কৃষির মাধ্যমে যারা করছে তারা হলো যে বিদেশ থেকে আসা যেসব মানুষ আছে তারা তাদের কিছুটা টাকা খরচ করছে, লগ্নি করছে, ভূমি কিনছে, তারা সেখানে কিছু শ্রমিক যা করছে। এবং এটা লক্ষণীয় যে গার্মেন্ট ফ্যাক্টরির কারণে হোক বা অন্য যে কোনো কারণেই হোক গ্রামে কৃষি শ্রমিকের মজুরি বেড়েছে। এটা একটা সুসংবাদ, কিন্তু এটা কারো ভূমিকা নেই, মানে সরকারের কোন নীতির কারণে এটা ঘটেনি। গ্রামে বিদেশ থেকে টাকা আসার কারণে গ্রামে একটা নতুন আবার অবস্থাপন্ন শ্রেণী তৈরি হচ্ছে, যারা জমির মালিক, বেশি জমির মালিক, তারা বেশি বাড়ির মালিক, তারা বিভিন্ন জায়গায় টাকা উঁচু ভবনের তার সঙ্গে আবার নিচের দিকে বৈষম্য তৈরি হচ্ছে, এবং তারা বড় সংস্কৃতির মালিক। গ্রামীণ যে সংস্কৃতি ছিল এই সংস্কৃতির মালিক তারা, মালিক বা মাতব্বর যেভাবে বলি না। এবং বিশেষ করে এই যে ইউনিয়ন কাউন্সিলের যে নির্বাচন হচ্ছে এতে বড় ভূমিকা রাখছে। কারণ কি রাখছে? তাদের হাতে কাঁচা টাকা বেশি। তো এই কাঁচা টাকা আলা মানুষরা গ্রামে একটা বড় ভূমিকা করছে, কিন্তু গরিব মানুষ এখানে যেতে পারছে না, না তার আছে যোগ্যতা, তার কাছে চোখ আছে শুধু ঢাকা শহর। ঢাকা শহরে যে পরিমাণ গরিব মানুষ ঢুকছে, এই অর্থে গ্রাম চলে আসছে। ঢাকায় কারা আসছে? সবচেয়ে গরিবরা আসছে। এরা কিন্তু আন্দোলন করছে না, এরা টিকে থাকতে চেষ্টা করছে, কিছুটা টাকা পাঠানোর চেষ্টা। এরা অনেকে আছে গার্মেন্টস শ্রমিকের চেয়েও বেহতর জীবনযাপন করে, বস্তিতে থাকে। এবং আপনি যদি বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার ভূমিকা দেখেন এই বস্তিবাসীর সাথে, তাহলে আপনি দেখবেন যে কতটা খারাপ অবস্থা। আমি যেহেতু এই জনগোষ্ঠীকে নিয়ে একটা গবেষণা করেছি, আমি দেখেছি যে তাদের মধ্যে আমাদের সনাতনী ন্যায় অন্যায় বোধটা চলে গেছে। অর্থাৎ তারা বড় একটা তাদের কাছে নৈতিকতার দৃষ্টিভঙ্গিটা নাই, তার হচ্ছে ন্যায় অন্যায় নাই, মানে আইন বেআইন নাই, টিকে থাকতে হবে। হ্যাঁ, টিকে থাকতে হবে। তো টিকে থাকতে পারার পরে একটা বড় ভূমিকা হচ্ছে যেগুলোকে আমরা অসামাজিক বলি এবং অনৈতিকতা বলি, অনৈতিকতা বড় হচ্ছে ড্রাগের ব্যবসা। আপনি একটা যদি ট্যাবলেটের খোঁজ পান যে এটা খায় কত টাকায় বিক্রি হয়, 200 টাকায় আপনি একটা ইয়াবা ট্যাবলেট পান। তো প্রচুর আগে ফেন্সিডিল, ইয়াবা, যেহেতু আপনার খাওয়ার লোক আছে, তারাও নিজেরাও খায়, তো আপনার একটা বড় পরিসর তৈরি হচ্ছে। তাহলে গ্রাম থেকে আসা শহরের মানুষ বিভিন্ন পেশার সাথে সাথে এই পেশাটাও নিচ্ছে, এই পেশাটাকে নিয়ন্ত্রণ করে, এই পেশাটাকে রক্ষা করে অবস্থাপন্নরা আবার নিয়ন্ত্রণ। তারাও চায় না তাহলে এটা চলে যাক। তাহলে আপনি এই এতগুলো সংকটের মধ্যে আপনার যদি নীতি না থাকে, আপনার যদি সেই নীতিকে বাস্তবায়ন করার ইচ্ছা না থাকে, তাহলে তো আপনি বলতে পারবেন না যে গ্রামে থেকে আসা মানুষগুলো অবস্থা ভালো হবে। কিন্তু গ্রাম থেকে আসা মানুষরাই হচ্ছে আমাদের দেশের সবসময়ের শ্রমিক শ্রেণী, একটা ভাসমান শ্রেণী। হ্যাঁ, এবং সেটা সবসময় আদমজিতে যারা চাকরি করেছে তারা কিন্তু এই শ্রেণী থেকে আসে। গ্রামের গরিব, গ্রামের অবস্থাপন্ন মধ্য মানুষরা তো আসে না। আর শ্রমিকরা তো এখন গ্রামে থাকছে না, বলা হচ্ছে যে সবাই শহরমুখী। হ্যাঁ, তো তার মানেটা কি? গ্রামের শ্রমের যে প্রয়োজন ছিল, যে চাহিদা ছিল, ওটা চলে গেছে। যদি যায় বা কমে গেছে, তাই যদি হয়তো এদেরকে কোথায় জায়গা দেবে? আমার মনে হয় না এদেরকে যাওয়ার ব্যাপারে কোনো চিন্তাও আছে। তো বড় করে সরকার না করলেও আমি এইটুকু জানি যে বিভিন্ন সংস্থা কাজ করছে। বিশ্ব ব্যাংক নাগরিক দারিদ্র্যের উপরে অনেক টাকা খরচ করছে। কি করছে, কি নীতির পর্যায়ে আছে না কি পর্যায়ে আছে আমরা জানি যে নীতি হতে তো কোনো অসুবিধা লাগে না। শ্রমিক সংগঠনের তো অভাব নেই, শ্রমিক সংগঠন কাজ করছে। আমি জিজ্ঞেস করেছিলাম কয়েকজন শ্রমিক সংগঠনের নেতাকে, তারা বলে আমাদের কেউ পাত্তা দেয় না। তো আমি যে এত বড় দুই নেতা আমাকে বললেন কথাটা, যে আমি আর বললাম যে আমি বড় জোর লিখতে পারি আপনাদের জন্য, কিন্তু তারা বললেন যে আমাদেরকে আমরা কোনো আন্দোলন করলেও, আমরা যদি কোনো একটা জায়গা ব্লক করি শ্রমিকদের জন্য, বলি যে না আমাদের ন্যায্য দাবি দিতে হবে, কোন পত্রিকাও আমাদের খবর ছাপে না। তো আমরা বললাম আপনারা এতটাই, তারা তো দর কষাকষি করে, মালিক আর শ্রমিকের মধ্যে তারা কিছুই করে না। আমার ধারণা যে তাদের উপর শ্রমিকদেরও আস্থা চলে গেছে। তো
তো তার ফলে শ্রমিকরা তার কাছে যায় না, শ্রমিকরা যায় ট্রেড ইউনিয়নের নেতাদের কাছে। আর ট্রেড ইউনিয়নের নেতারা অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে আমি বললাম না হয়, অনেক ক্ষেত্রে তারা হচ্ছে অসৎ। তারা মালিকের আর শ্রমিকদের মাঝামাঝি একটা মধ্যস্বত্বভোগী। আচ্ছা, তো মধ্যস্বত্বভোগী আর শ্রমিক নেতা তো এক জিনিস হতে পারে, তারা ফরিয়া। তারা ফরিয়া। এই ফরিয়া শ্রেণীটা খুব বড় হয়েছে, ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে খুব বড় হয়ে গেছে। তারা অনেক সবল। তাদের বিরুদ্ধে আপনি যদি আমাদের অ্যান্টি করাপশন কমিশনের কাগজপত্র দেখেন, তাহলে আপনি দেখবেন যে এই বিভিন্ন যে সরকারি সংস্থাগুলো আছে, যেহেতু অ্যান্টি করাপশন কমিশন তো সরকারি বিষয় নিয়ে কাজ করে, সেখানে এরা প্রায় প্রত্যেকে এদের বিরুদ্ধে কোনো না মামলা কোনো আছে, মামলা আছে, অভিযোগ আছে, ইত্যাদি আছে। সরকারও এদেরকে নিয়ে খেলে। আর শ্রমিকদের খেলা, শ্রমিকরাও এক ধরনের পণ্য। শ্রমিকদের আরেকজন পণ্য না, আমি বলবো যে আরো জঘন্য অবস্থা, যে আমাদের শ্রমিকদের তাদের নিয়ে ব্যবসা হচ্ছে। এটা হচ্ছে এক ধরনের পণ্য না বলে যে উপকরণ যদি বলেন আপনি, খেলার উপকরণ, তাহলে এটাই হবে। এবং শ্রমিকদের সবচেয়ে বড় এই যারা তাদেরকে নিয়ে খেলে, তাদের সবচেয়ে বড় সহায়তা হচ্ছে আমাদের রাজনীতির ইতিহাসে গত 30 বছরে শ্রমিকের আন্দোলন, শ্রমিকের সুবিধার বিষয়টা চলে গেছে। বড় কারণ কেন চলে গেছে? গার্মেন্ট ফ্যাক্টরি। গার্মেন্ট ফ্যাক্টরি ভালো, তো অতএব আমরা রক্ষা করব তাদেরকে, দেশের ভালো। তো দেশের ভালো করতে গিয়ে তো শ্রমিকদেরও তো ভালোটা দেখার দরকার ছিল। আজকে এই ধরুন বিভিন্ন জায়গায় এই যে রানা প্লাজারটা হচ্ছে, আপনি তো রানা প্লাজার ভাঙার আগে তো কিছু বলেননি কাউকে। রানা প্লাজা ভাঙার পরে বিদেশিরা, এবং আমি যেসব বিদেশির সঙ্গে কথা বলেছি তারা বলছে আমরা কতটা করতে পারবো, আমরা চাপ দিতে পারবো, এই করতে পারবো। কিন্তু দুনিয়ায় অর্থনীতি আছে, দুনিয়ায় বাজার আছে। শ্রমিকের ভরসা তার নিজের উপরই, শ্রমিকের ভরসা তার নিজের উপরই, গরিব মানুষের ভরসা তার ভাগ্য বদলে দিবে না, কেউ এসে তার করবে না, কেউ দায়িত্ব নিচ্ছে না, বলছেও না। সে আবার ওই যে সে ব্যবহৃতই হতে পারে বারবার। আপনার অনেক ধন্যবাদ আফসার ভাই আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।